আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান। সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আজকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করি, যে লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত জীবন ঘনিষ্ঠ সকল মানুষের কাছাকাছি যাওয়া, ক্যান্সার সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে সাধারণ মানুষের কাছে ক্যান্সার সম্পর্কিত মৌলিক বিষয়গুলোর সঠিক বিশ্লেষণ এবং সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে আমরা ক্যান্সার সচেতন যাতে হতে পারি সেজন্য প্রচেষ্টা চালানো। আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং নিজ নিজ প্রোফাইলে আজকের লাইভ অনুষ্ঠানটি আপনারা শেয়ার দিবেন যাতে আরও বেশি মানুষ যাতে এই ক্যান্সার সচেতনতা লাভ করতে পারে। আজকে আমাদের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে কোলোরেক্টাম ক্যান্সার। কোলোরেক্টাম ক্যান্সার চুজ করার কারণ হচ্ছে মার্চ মাস কোলোরেক্টাম ক্যান্সার সচেতনতার মাস, এবং কোলোরেক্টাম ক্যান্সার সচেতনতার মাস মার্চ 2025 এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ড্রেস ইন ব্লু। ব্লু হচ্ছে কোলোরেক্টাম ক্যান্সার সচেতনতার প্রতীক, আর ড্রেস ইন ব্লু এর অর্থ হচ্ছে যে আমরা সবাই কোলোরেক্টাম ক্যান্সার সম্পর্কে সচেতন হব। কোলোরেক্টাম ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য ক্যান্সার। বিশ্বব্যাপী প্রতি বছর তৃতীয় সর্বোচ্চ সংখ্যক নারী এবং পুরুষ কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হন। 2020 সালের স্ট্যাটিস্টিক্স আমি যদি বলি, বিশ্বে প্রায় 19,31,000 মানুষ কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং যার মধ্যে 9,35,000 মানুষ মৃত্যুবরণ করেছেন। কোলোরেক্টাম ক্যান্সারের আক্রান্তের বা প্রাদুর্ভাবের সঠিক তথ্য আমরা যদি আমাদের ব্যক্তিগত লাইফ থেকে বা প্র্যাকটিস লাইফ থেকে আমরা যদি দেখি, আমরা অনেক পেশেন্ট পাচ্ছি, অনেক মানুষকে পাচ্ছি যারা কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন। যারা কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হন তার ভিতরে 90% বেশি মানুষ যাদের বয়স 50 বছরের উপরে। তবে বর্তমানে দেখা যাচ্ছে যে 30 বা 30-এর কম বয়সীরাও কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। নারী এবং পুরুষ প্রায় সমভাবে আক্রান্ত হচ্ছে। কোলোরেক্টাম ক্যান্সার একটি খুবই কমন একটি ক্যান্সার হয়ে গেছে বর্তমানে। তো আমাদের কোলোরেক্টাম ক্যান্সার সম্পর্কে জানা উচিত। কোলোরেক্টাম কথাটা আমি একসাথে বলছি, এইটা কোলোরেক্টাম মানে কি আসলে? এখানে দুইটা ক্যান্সারকে একসাথে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে কোলন এবং আরেকটা হচ্ছে রেকটাম। তো কোলনে যে ক্যান্সার হয় সেটা কোলন ক্যান্সার, রেকটামে যে ক্যান্সার হয় সেটাকে বলা হচ্ছে রেকটাম ক্যান্সার। এই দুইটা ক্যান্সারকে আমরা একত্রিতভাবে বলে থাকি কোলোরেক্টাম ক্যান্সার। আসুন জেনে নেওয়া যাক কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্তের উচ্চ ঝুঁকির কারণসমূহ কি কি। উচ্চ ঝুঁকির কারণসমূহের মধ্যে প্রধানত রয়েছে একটা হচ্ছে পরিবেশগত ব্যাপার। পরিবেশগত বিষয়ের কথা যদি বলি, যে যারা এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার লো সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে যারা আমেরিকায় পাড়ি জমিয়েছে, হাই সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা গিয়েছে, তাদের মধ্যে এর প্রবণতাটা বেশি। অর্থাৎ এশিয়ান আমেরিকান, আফ্রিকান আমেরিকান, সাউথ আমেরিকান তাদের মধ্যে কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্তের প্রবণতাটা বেশি। এরপরে আসুন দ্বিতীয় কারণ যেটি, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমরা এখন যারা তেল চর্বি জাতীয় খাবার, ফ্যাট এবং কোলেস্টেরল সমৃদ্ধ খাবার যারা খেয়ে থাকে, লো রেসিডুয়াল ডায়েট মানে যারা ফাইবার জাতীয় ডায়েট
খাবার কম খায় এবং যারা দেখা যাচ্ছে সতেজ খাবার টাবার কম খায়, যারা ক্যান্ড ফুড, স্মোকড ফুড, বারবিকিউ, রেড মিট ইত্যাদি খাবার বেশি খেয়ে থাকে, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি। যারা ওবেস, যারা স্মোকিং করে, অ্যালকোহল খায়, অতিরিক্ত মদ্যপান করে, তাদের মধ্যেও এই প্রবণতাটা বেশি। যারা কম শারীরিক পরিশ্রম করে, তাদের মধ্যেও প্রবণতাটা বেশি। একই সাথে আমি বলে নেই যে কি প্রোটেক্টিভ খাবার কি আছে, প্রোটেক্টিভ জিনিস কি করলে কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিটা কমানো সম্ভব। আমরা যদি খাদ্যাভ্যাসের কথা বলি, তাহলে ফ্রেশ খাবার আমরা যদি খাই, দেশি খাবার, ফলমূল যদি আমরা খাই, গ্রিন লিফি ভেজিটেবলস আমরা যদি খাই, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যদি খাওয়া যায়, এগুলো কোলোরেক্টাম ক্যান্সারের ঝুঁকি কমায়। আবার দেখা যাচ্ছে যে ভিটামিন এ, সি, ই, যেগুলোকে আমরা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে চিহ্নিত করে থাকি, এগুলোও আসলে কোলোরেক্টাম ক্যান্সারের ঝুঁকি কমায়। এরপরে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে কোলোরেক্টাম ক্যান্সারের, তাদেরও ঝুঁকিটা বেশি থাকে। কেউ যদি ইতিপূর্বে কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার দ্বিতীয়বার আক্রান্তের সম্ভাবনা বেশি থাকে। যে ইতিপূর্বে কোলন বা রেকটামে রেডিয়েশনে এক্সপোজড হয়েছে, কারো দেখা যাচ্ছে প্রোস্টেট ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের কারণে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন পড়েছে, পরবর্তীকালে তার কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকবে। তো আসুন আমরা জেনে নেই কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্তের লক্ষণসমূহ কি কি। লক্ষণসমূহের মধ্যে অন্যতম হচ্ছে প্রধানত যে আমরা যদি কোলন রেকটাম ক্যান্সারের কথা চিন্তা করি, তাহলে প্রথমত এটা অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কোনো লক্ষণই থাকবে না, শুধুমাত্র শরীরের রক্ত কমে যাওয়া, শরীরের ওজন কমে যাওয়া, অরুচি এবং অতিরিক্ত শারীরিক দুর্বলতা, এই লক্ষণসমূহ থাকতে পারে। অথবা দেখা যাবে যে পায়খানার সাথে রক্ত যাওয়া, পায়খানার অভ্যাসে পরিবর্তন, অর্থাৎ অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট আমরা মেডিকেল টার্মে বলে থাকি। একটা মানুষ আগে প্রতিদিন তার টয়লেট হতো, হঠাৎ দেখা যাচ্ছে যে তার 3 দিন যাবৎ টয়লেট হচ্ছে না। দেখা যাচ্ছে যে 3 দিন তার কনস্টিপেশন, এরপর হঠাৎ করে ডায়রিয়া শুরু হলো। দেখা গেল যেতে তার ডায়রিয়ার সাথে তার মিউকাস যাচ্ছে বা আমাশয় হচ্ছে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে তার রক্ত যাচ্ছে। দেখা যায় যে রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে যে টয়লেট করে আসার পরও মনে হবে যে টয়লেট হবে ভাব, টয়লেট ধরে রাখতে না পারা, অথবা দেখা যায় যে টয়লেট হয়ে গেছে, টয়লেট বারবার করে টয়লেট লাগা। তো এই যে বিষয়গুলো, এইগুলো আসলে কোলোরেক্টাম ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ। আপনাদের কোলোরেক্টাম ক্যান্সার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে কোলোরেক্টাম ক্যান্সার সম্পর্কিত প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। কোলোরেক্টাম ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি? কোলোরেক্টাম ক্যান্সারের স্ক্রিনিং করা যেতে পারে। স্ক্রিনিংটা আমরা কিভাবে করব? আচ্ছা, কোলোরেক্টাম ক্যান্সারের উচ্চ ঝুঁকির মধ্যে কিছু রোগ রয়েছে বা কিছু জেনেটিক সিনড্রোম রয়েছে বা কিছু পলিপ রয়েছে, যেটা আমি আরেকবার বলতে চাই যে কারো যদি কোলনে বা রেকটামে যদি পলিপ থাকে, হোক সেটা অ্যাডেনোমাটাস পলিপ অথবা ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, তো এইগুলো যদি থাকে, অথবা কারো যদি আলসারেটিভ কোলাইটিস নামক ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ যদি থাকে, তাহলে তাদের কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্তের উচ্চ ঝুঁকি রয়েছে। এরপরে কিছু বিশেষ সার্জারি, যেমন গলব্লাডার সার্জারি, যেমন ইউরেটেরোসিগময়েডোস্টমি, এটা যাদের করা আছে তাদের ক্ষেত্রে কোলোরেক্টাম ক্যান্সারের ঝুঁকি রয়েছে।
এখন আমি বলবো যে কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্তের আমরা ঝুঁকিটা কিভাবে হ্রাস করতে পারি। ঝুঁকিটা হ্রাস আমরা করতে পারি আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে। স্ক্রিনিং আমরা কাদেরকে করব? স্ক্রিনিং আমরা দুইটা গ্রুপ অফ পিপলকে করব। একটা হচ্ছে যারা সাধারণ ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের আমরা 50 বছরের পর থেকে আমরা স্ক্রিনিং করব। 50 বছরের পর থেকে যে কোনো মানুষ অথবা যাদের লক্ষণ আছে তাদেরকে অবশ্যই আমরা কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে আমরা স্ক্রিনিং টেস্ট করব। তো যারা 50 বছরের বেশি বয়স এবং যাদের মধ্যে কোলোরেক্টাম ক্যান্সারের কোনো লক্ষণ রয়েছে তাদেরকে আমরা কি কি টেস্টের মাধ্যমে আমরা স্ক্রিনিং করতে পারি। টেস্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট, অর্থাৎ স্টুল পরীক্ষা করে সেখানে অকাল্ট কোনো ব্লাড আছে কিনা, ব্লিডিং আছে কিনা বোঝা। দ্বিতীয়ত হচ্ছে সিটি কোলোনোগ্রাফি। তৃতীয় হচ্ছে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি অর কোলোনোস্কোপি। এরপরে আমরা কোলোনোস্কোপি তো করতেই পারি। তো এই পরীক্ষাগুলো আমরা প্রতি বছরে আমরা করব, এবং দেখা যায় যে কারো যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি গাইডেড কোনো পলিপ বা কোনো আলসার বা কোনো গ্রোথ যদি পাই সেখান থেকে বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এটা তার ক্যান্সার কিনা, খারাপ কিছু কিনা। যারা উচ্চ ঝুঁকিতে আছে, অর্থাৎ আমি বললাম যে যাদের পরিবারে যাদের আলসারেটিভ কোলাইটিস আছে নামে এক ধরনের রোগ আছে, তাদের আক্রান্ত হওয়ার প্রথম 10 বছরের মধ্যে তাদের কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্তের প্রবণতা হচ্ছে 3%, দ্বিতীয় দশকে সেটা 20%, তৃতীয় দশকে সেটা 30%। তো এ ধরনের রোগীর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কোলোনোস্কোপি দিয়েই আমরা প্রতি বছর তাদেরকে কোলোনোস্কোপি পরীক্ষা করব, এবং সেটা আক্রান্ত হওয়ার 8 থেকে 10 বছর পর থেকে আমরা কোলোনোস্কোপি করব। যাদের ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা 10 থেকে 12 বছর বয়স থেকে 34 বছর বয়স পর্যন্ত আমরা কোলোনোস্কোপি পরীক্ষা প্রতি বছর আমরা করতে পারি। যাদের পরিবারে কোলন ক্যান্সার রয়েছে তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সর্বনিম্ন বয়স থেকে 10 বছর আগের থেকে আমরা কোলোনোস্কোপি পরীক্ষা করতে পারি। এক্ষেত্রে দেখা যায় যে যাদের ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপ যাদের ডেভেলপ করেছে তারা 16 বছর বয়সের মধ্যে তাদের পলিপটা ডেভেলপ করে 50%, এবং 35 বছরের মধ্যে সেটা 95% ডেভেলপ করে। এবং এ ধরনের রোগীগুলো যাদের ফ্যাব জিন রয়েছে, এ ধরনের রোগীগুলা দেখা যায় যে 35 থেকে 43 বছর বয়সের মধ্যে তারা সবাই ক্যান্সারে আক্রান্ত হয়। তো আমরা যদি সন্দেহজনক কিছু যদি দেখি যে কারোর ক্ষেত্রে এই ধরনের উচ্চ ঝুঁকির কারণগুলো আছে, তাদের ক্ষেত্রে আমরা কিছু ব্যবস্থা নিতে পারি। তার ভিতরে একটি হচ্ছে আমরা টোটাল কোলেক্টমি করে আমরা সেক্ষেত্রে আইলিওরেক্টাল অ্যানাস্টোমোসিস করে ফেলতে পারি, অর্থাৎ টোটাল কোলেক্টমি করে ফেলা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে অ্যাসপিরিন জাতীয় কিছু ঔষধ দেওয়া যেতে পারে যার মাধ্যমে তার পলিপগুলো হতে পারে। তাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন এ, সি, ই এই জাতীয় ওষুধগুলো দেওয়া যেতে পারে, এবং অবশ্যই পলিপেক্টমি করে এরপরও তাদেরকে নিয়মিত স্ক্রিনিংয়ের মধ্যে অবশ্যই থাকতে হবে। তো একজন প্রশ্ন করেছেন, শান্তা আহমেদ, তিনি প্রশ্ন করেছেন, আমার শ্বশুর রেকটাম ক্যান্সারে আক্রান্ত, উনি আপনার থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন, উনি 4টা কেমোথেরাপি নেওয়ার পর স্থগিত রাখছেন, এখন উনি আর চিকিৎসা নিতে চাচ্ছেন না, এখন ওনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো, তো পরবর্তীতে কি ওনার সমস্যা হবে বা ক্যান্সার আবার ব্যাক করবে? ওনার বয়স 65 বছর। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার ফুল হিস্ট্রিটা আমি যদি পেতাম তাহলে বলা যেত। আশা করি আপনি ওনার ফুল হিস্ট্রি বা ট্রিটমেন্ট শিটটা আমাকে ইনবক্স করলে আমি সে অনুযায়ী আমি উত্তর দিতে পারবো। রেকটাম ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলো হচ্ছে
সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। তো এই যে উনি যদি সার্জারি করার পরে উনি যদি কেমোথেরাপি আমরা যেটা দেই 6টা থেকে 8টা দেই, তো 6টা থেকে 8টা দেওয়ার নিয়ম। তো 6টা যদি 4টা যদি দেওয়া হয় তাহলে এটা আসলে ইনকমপ্লিট, এবং ইনকমপ্লিট থাকলে এটাতে রিকারেন্সের রিস্কটা থেকেই যায়, মানে রিকারেন্সের রিস্কটা বেশি থেকেই যায়। তো এখন উনি যদি ফিট থাকেন, আমার মনে হয় যে বাকিটা ওনার কমপ্লিট করলেই ভালো। তারপরও পেশেন্টের চয়েসকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। পেশেন্ট অটোনমি বলে একটা কথা আছে মেডিকেল সায়েন্সে, সেখানে হচ্ছে প্রতিটা প্রসিডিওরের জন্য একটা পেশেন্টের কাছ থেকে সম্মতি নিতে হয়, ইনফর্মড কনসেন্ট, তাকে ভালো জানিয়ে সম্মতি নিতে হয়। তো সে যদি সম্মতি না দেয় আসলে সেক্ষেত্রে আমরা জোর করে কখনোই দিতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে তার সাথে বিষয়টা নিয়ে কথা বলার আছে, হয়তো কোনো বোঝার ব্যাপার আছে। তো আমরা কোলন ক্যান্সার সম্পর্কে আজকে আমরা জানলাম। কোলন ক্যান্সার আসলে বর্তমান সময়ে নারী এবং পুরুষ বোথ সেক্সেই, নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এবং লাং ক্যান্সারের পরেই কোলন ক্যান্সার, এবং পুরুষের ক্ষেত্রেও লাং ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের পরেই কোলন ক্যান্সার। অর্থাৎ কোলন ক্যান্সারটি একটি নারী পুরুষ উভয় লিঙ্গের ক্ষেত্রেই আসলে একটি খুবই দ্রুত বর্ধনশীল একটি ক্যান্সার। তো আমরা যারা ক্যান্সার সচেতনতা আমরা যারা চিন্তা করি, তাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোলন ক্যান্সার কিন্তু সাধারণত 50 বছরের পরে হলেও বর্তমান সময়ে আর্লি অবস্থায়ও দেখা যাচ্ছে। অর্থাৎ কারো যদি পায়ুপথে রক্ত যাওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া বা এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে তার আসলে কী ধরনের সমস্যা আছে এটা আসলে জাস্টিফাই করতে হবে, জানতে হবে, তারপরে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অন্যথায় কোলন ক্যান্সার যদি বড় হয়ে যায়, যদি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার প্রবণতা অনেক কমে যায়। আমি যদি আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণালব্ধ ফলাফল আমি যদি বলি যে কোলোরেক্টাম ক্যান্সার প্রাথমিক অবস্থায় যদি শনাক্তকরণ এবং চিকিৎসা করা সম্ভব হয়, তাহলে 91% মানুষ ভালো হয়ে যায়। যদি স্থানীয়ভাবে বিস্তৃত অবস্থায় যদি শনাক্ত করা যায়, তাহলে 73% মানুষ ভালো হয়ে যায়। কিন্তু যদি এটি শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, স্টেজ 4 অবস্থায় যদি ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে এইটার ভালো হওয়ার সম্ভাবনা less than 20% হয়ে যায়। একই রোগ, একই মানুষ, একই চিকিৎসা, কিন্তু সময়ের গ্যাপের কারণে, সময় মতো চিকিৎসা না করার কারণে একটা মানুষের ভালো হওয়ার সম্ভাবনা 90% থেকে নেমে 20%-এ নেমে আসছে। তো সুতরাং একটা পরামর্শই আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষ সবাইকে দিবেন যে দ্রুত শনাক্তকরণ করেন এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করেন, আপনি ভালো হয়ে যাবেন। বর্তমানে দেশেই ক্যান্সারের চিকিৎসা রয়েছে, দেশেই চিকিৎসা শুরু করেন। পাসপোর্ট ভিসার জন্য ওয়েট করলে আপনার জন্য ক্ষতি হবে। তো এই পরামর্শটা আমরা সবাইকে দিব। প্রিয় দর্শক, ক্যান্সার একটি মরণ ব্যাধি কথাটা সত্য নয়, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ। আসুন আমরা ক্যান্সার যোদ্ধাদের জন্য অনুকূল একটি পৃথিবী আমরা গড়ে তুলি। ক্যান্সার একটি রোগ, অন্য কিছু নয়। ক্যান্সারের মতো বা ক্যান্সারের থেকেও খারাপ বা ভয়াবহ আরও রোগ রয়েছে। সুতরাং ক্যান্সারকে ভয় আর নয়। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।